17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে লন্ডনের সংলাপে প্রধান উপদেষ্টা। ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ উপস্থাপন। নির্বাচনের সময় নিয়ে বিতর্কের অবসান হতে পারে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে। দেশের রাজনৈতিক সংকট সমাধানে দুপক্ষকেই ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। রাজধানীতে জনসমাগম বাড়লে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ, হাসপাতালে সীমিত পরিসরে পরীক্ষার সিদ্ধান্ত অধিদপ্তরের। সারা দেশের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ বাইরে বের হওয়া মানুষ। রোববারের পর ভারী বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কমার পূর্বাভাস। ঈদের টানা ছুটিতে পর্যটন ও বিনোদন কেন্দ্রে মানুষের ঢল। বৃষ্টিতে ভিজে কক্সবাজার সৈকতে সমুদ্র স্নানে আনন্দ উদযাপন। চিড়িয়াখানায় শিশুদের উচ্ছ্বাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ উপস্থাপন করা হবে। লন্ডনে চ্যাথাম হাউসের সংলাপে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এপ্রিলে নির্বাচন আয়োজনের ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর অসন্তোষের বিষয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ভোট দিতে মুখিয়ে আছে দেশের তরুণ ভোটাররা, যারা গত 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। বিচার কার্যক্রম নির্বাচিত সরকারের সময়ও চলতে পারে। এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বিচারের দায়িত্ব জনগণই অন্তর্বর্তী সরকারকে দিয়েছে। দুর্নীতি দমনে এটি ঐতিহাসিক মুহূর্ত বলেও জানান প্রধান উপদেষ্টা। এদিকে সফরের দ্বিতীয় দিন লন্ডন স্থানীয় সময় সকাল 9টায় প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের বৈঠক হয়েছে। We will have the most beautiful election we ever had in our history. And the time is right. People are ready. When you have an election after many, many years, after 17 years, you are having first time a real election. Excitement in the country that we will really go and cast our vote. In this meantime, with the 17 years, imagine all the young people who are coming to that voting age, they are piling up. They never had the opportunity to cast their first vote yet. So that excitement we want to use and create what we call a new Bangladesh. It's not just voting for routine, voting for electing a new government. Ultimate aim is to get all those recommendations where all the parties agree, put it in a separate piece of paper. This is where all the parties agree. And then we celebrate all the parties signed that agreement. We call it July Charter. And we are waiting for July to come next month. This charter will be presented to the nation, July Charter, and we celebrate. On this basis, now we'll have the election. এর আগে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। এদিকে ব্রিটেনের সর্বদলীয় এমপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা গুরুত্ব পেয়েছে। তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের পরিস্থিতি, নির্বাচন, সংস্কার ও জুলাই সনদ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। মঙ্গলবার সকালে লন্ডনে পৌঁছে ডরচেস্টার হোটেলে চলে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ বিশ্রামের পরেই শুরু হয় পূর্ব নির্ধারিত বৈঠক। সবগুলো বৈঠকেই অনুষ্ঠিত হয় হোটেলের লবিতে। দুপুরে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান বার্স ও ম্যানজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি। বিমান প্রযুক্তি ও বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা। এরপর ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয় উঠে আসে।
বিকেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে হোটেলে আসেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়েরকর বোতচোয়ে। প্রথম দিনে সবশেষ বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দেন তিনি। ওনার একটানা মিটিং ছিল। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন এই সফরের মূল লক্ষ্য। ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে। সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, আন্তর্জাতিক অঙ্গনে নতুন রূপে বাংলাদেশকে চিনিয়ে দেওয়ার এক সাহসী অগ্রযাত্রা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকট সমাধানে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি নির্বাচনের তারিখ নিয়ে বিতর্কের অবসান হবে বলেও মনে করেন তারা। তবে এক্ষেত্রে দুপক্ষকেই অনড় অবস্থানে না থেকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসার পরামর্শ বিশ্লেষকদের। আফজাল হোসেনের রিপোর্ট। সংস্কার ও জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে গত কয়েক মাস ধরেই দেশের রাজনীতির পরিবেশ ঘোলাটে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে এপ্রিলে ভোটের কথা জানানো হলেও অস্থিরতা খানিকটা কমে যায়, যদিও এবছরের ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবিতে অনড় বিএনপি। বিএনপি নেতারা বলছেন নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় এপ্রিল। তবে জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল সরকারের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের। দেশের রাজনীতি সচেতন সবার দৃষ্টি এখন লন্ডনের এই বৈঠকের দিকে। সম্ভবত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই সনদ, নির্বাচনের তারিখ নিয়ে সরকার ও বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি কমে আসবে এই বৈঠকে। এতদিন নির্বাচনের রোডম্যাপ নিয়ে বা সময়সীমা নিয়ে যে ধরনের একটা অনিশ্চয়তা ছিল, আমি মনে করি যে দুই পক্ষই একটা সহনীয় জায়গায় আসবে। এটা একটা আইস ব্রেকিং, একটা বড় ধরনের আইস ব্রেকিং হবে আর কি। সেই ক্ষেত্রে এখন ডক্টর ইউনূসকে আগায় আসতে হবে, তাতে করে কিন্তু দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি। আমি আশা আলো দেখতেছি। আরেকজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন বৈঠক কতটুকু ফলপ্রসূ হবে তা নির্ভর করছে সরকার ও বিএনপির ছাড় দেওয়ার মানসিকতার উপর। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ। যে যত সুন্দরভাবে কম্প্রোমাইজ করতে পারবে ওই দেশটা, ওই সরকারটা তত ভালো চলবে। সুতরাং কম্প্রোমাইজ মিনস তো তার পজিশন থেকে অ্যাডামেন্ট না হয়ে ছাড় দেওয়া, কিছু ছাড় দিলে সমস্যার সমাধান হবে। তবে লন্ডনে যে সবকিছুর ফয়সালা হয়ে যাবে এমনটি মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা, কেননা দেশের অন্য দলগুলোর সঙ্গেও সমঝোতা বা আলোচনার দরকার পড়বে। আমার মনে হয় আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে কাটানো সুখস্মৃতি নিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফিরতি যাত্রায় ট্রেন, বাস ও লঞ্চে স্বস্তির কথা জানিয়েছেন তারা। সহকর্মী শাহিন আলমকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। পেছনে ফেলে আসা প্রিয় মুখের স্মৃতি, মা বাবা কিংবা ভাই বোনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত। ঈদ উদযাপন শেষে সুখস্মৃতি নিয়েই আবারও কর্মব্যস্ত নগরীতে পা রাখা। বুধবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে আসতে থাকে বিভিন্ন গন্তব্যের ট্রেন। ছুটি শেষ পর্যায়ে হওয়ায় ঝক্কি ঝামেলা এড়াতে অনেকে আগে ভাগে চলে আসেন রাজধানীতে। চাপ যেন না হয় এই জন্য দ্রুত চলে আসলাম ঢাকায়। আনন্দ খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। পতেঙ্গাও ঘুরে আসলাম। এছাড়া যারা ঈদের আগে টিকিট পাননি কিংবা নানা ব্যস্ততায় বাড়ি যেতে পারেননি তারাও ভিড় করেন স্টেশনে। ঈদের আগে ট্রেনের টিকিট পাইনি তো তাই যেতে পারিনি, এখন পেয়েছি তাই যাচ্ছি। খারাপ মনের
বাসায় যাচ্ছি। ঈদের সময়টা প্রচুর ভিড় হয়, তখন টিকিট পাওয়া অনেক কঠিন, সে কারণে পরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। ঈদ যাত্রায় দেখেছিলাম সেই তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম, কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল। ভোর হতেই সদরঘাট লঞ্চ টার্মিনালেও একের পর এক ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা বিভিন্ন রুটের লঞ্চ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে স্বস্তির যাত্রায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। আশাটা অনেক সুন্দরভাবে আসছি। যাত্রী কিছুটা কম ছিল, কারণ একদম অফিস খোলার ডেটটা এখনো হয়নি। ছুটি তো অনেকে 10 দিন 8 দিন, এই জন্য বর্তমানে চাপটা কম আছে। ভাড়া যেটা নরমালি থাকে ওইটাই ছিল। এছাড়া সড়ক পথেও যানজট না থাকায় ঝামেলাহীনভাবেই রাজধানীতে ফিরেছেন মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে থাকা ফাঁকা ঢাকায় করোনার সংক্রমণ বাড়াচ্ছে উদ্বেগ। ছুটি শেষে জনসমাগম বাড়লে রাজধানীতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ার শঙ্কা বিশেষজ্ঞের। বলছেন, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ ঠেকানো সম্ভব। এদিকে হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনির হোসেনের রিপোর্ট। করোনার নতুন ধরন আবারও বাড়াচ্ছে উদ্বেগ। গত 2 সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্ত হচ্ছে। 5 জন মারা যান 1 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্তের অধিকাংশই ঢাকায়। আর ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় এমন সংক্রমণে বাড়ছে উদ্বেগ। ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। এতে কর্মচঞ্চল হয়ে উঠবে ঢাকা, বাড়বে জনসমাগম। এই অবস্থায় করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাই মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা। জুন মাসেও প্রথমেই কয়েকটা দিনে মে মাস থেকে ছাড়িয়ে গেছে, কাজেই সংক্রমণের গতিটা কিন্তু ঊর্ধ্বমুখী। এবং তারপরে মানুষের চলাচল যেহেতু বেশি হবে, একে অপরের সাথে মেশা, যানবাহনে ভিড় হবে, কাজেই সংক্রমণ আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়ার তো একটা সম্ভাবনা আছে। জনসচেতনতা বাড়াতে এখনই সরকারি পদক্ষেপেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে আগে দরকার আমাদের স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলাটা কার্যকরী করা কর্তৃপক্ষের পক্ষ থেকে। যেখানে প্রবেশ পথেই মাস্ক যেন থাকে, যে যার মাস্ক থাকবে না তাকে একটা মাস্ক দিয়ে দেওয়া হবে। যদি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আমরা এইভাবে, বিশেষ করে বড় বড় শহরে বা যেখানেই এইটার পাওয়া যাবে, আর সেখানে যদি আমরা শুরু করি, তাহলে আমরা অন্যান্য জায়গায় এটাকে আরো কার্যকরী করতে সুবিধা হবে। করোনা শনাক্তের হার বাড়তে থাকায় যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে RT-PCR ল্যাব আছে, সেখানেই সীমিত পরিসরে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভ্যাকসিন, বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা, ঔষধ, অক্সিজেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, ICU, কোভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল, সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক, PPE, ফেস শিল্ড, এক্সেট্রা ইত্যাদি, কোভিড-19 সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে। করোনা পরীক্ষায় যথেষ্ট কিট মজুত আছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঈদের আনন্দ উপভোগে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। নাগরদোলা, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। খুশির রং লেগেছে শিশুদের মনেও। সাগরের ঢেউ আছড়ে পড়ছে তীরে, ঢেউয়ের তালে নিজেদের ভাসিয়ে আনন্দে মাতোয়ারা পর্যটকরা। কক্সবাজারের বিভিন্ন সৈকত পয়েন্ট এখন পর্যটকদের দখলে। ঈদের টানা ছুটি উপভোগে পরিবার নিয়ে সৈকতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। নোনা জলে খুনসুটি কিংবা স্মৃতির ফ্রেমে নিজেদের বন্দী করতে ব্যস্ত অনেকেই। সবাই সবার মতো আনন্দ করতেছে, সবার ফ্যামিলিটা ভালো লাগতেছে দেখতে। সারা বছরের যে ক্লান্তি এটা দূরীভূত করে ফেলে আমরা এখানে এসে। কানায় কানায় পূর্ণ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমিতে ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন বিনোদন প্রেমীরা। পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে বগুড়ার মহস্থানগড়ে প্রত্নতত্ত্ব নিদর্শন দেখতে যান অনেকে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। প্রথমে গেলাম বিহল লক্ষিন্দারের বাসরগড়, ওখান থেকে আসলাম এই মহস্থানগড় জাদুঘরে। রাজার আমলের যে প্রত্নতত্ত্ব, ভাস্কর্য, মূর্তি ইত্যাদি আর কি।
আরো অনেক কিছু আছে দেখার মতো। শুধু বড়রাই নয়, উৎসবের রং লেগেছে শিশুদের মনেও। বাবা মায়ের হাত ধরে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় যায় শিশুরা। বাঘ, ভাল্লুক, বানর সহ নানা প্রজাতির পশু পাখি দেখে উচ্ছ্বসিত তারা। তীব্র গরম উপেক্ষা করে বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করে শিশুরা। ছুটি পায় না, তার জন্য গরমের মধ্যে আসছি। সন্তানের আনন্দ দেখে পরিতৃপ্ত বাবা মায়েরাও। ফাহরি ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে সুজাউদ্দিন রুবেল এবং লাক্কাতুরা চা বাগানে আছেন সহকর্মী ইকরামুল কবির। শুরুতে যাচ্ছি রুবেলের কাছে। ঈদের টানা ছুটি যতই শেষ হয়ে আসছে ততই আমরা লক্ষ্য করছি কক্সবাজারে যে পর্যটকের আগমন সেটি বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। ঈদের দিন যেমন পর্যটক কম ছিল, এর পরের দিন আরও বাড়লো, এর পরের দিন আরও বেড়েছে। এখন সর্বশেষ ঈদের পঞ্চম দিন এসে আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক, যেটি ট্যুরিস্ট পুলিশ কিংবা লাইফগার্ড কর্মীরা বলছে প্রায় 2 লাখের কাছাকাছি পর্যটক এখন কক্সবাজারে অবস্থান করছে। দেখা যাচ্ছে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, এই লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত দীর্ঘ যে সাগর তীর রয়েছে সেই সাগর তীরে মানুষ আর মানুষ। এইসব মানুষ কিন্তু এখন যেহেতু বিকেল, সেক্ষেত্রে মানুষজন যে সমুদ্র স্নান সেটি থেকে অনেকটাই সরে এসে এখন বালিয়াড়িতে অবস্থান করছে। সবাই পরিবার পরিজন কিংবা প্রিয়জনের সঙ্গে ঘোরাফেরা করছে এবং ছবি তুলছে। এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে। আবার অনেকে ঘোড়ার পিঠে চড়ছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি এখানে বিচ বাইক রয়েছে, বিচ বাইকে করেও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এভাবেই কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো কাটছে এখানে পরিবার পরিজন বা প্রিয়জনের সঙ্গে। যে ঈদের আনন্দ ভাগাভাগি করার বিষয়টি আমরা পর্যটকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, যেহেতু ঈদের লম্বা 10 দিনের একটি টানা ছুটি ছিল, সেই ক্ষেত্রে তারা তাদের প্রথম পছন্দ কক্সবাজার সমুদ্র সৈকত। সেই কক্সবাজার সমুদ্র সৈকতে এসে তারা আনন্দ উদযাপন করছেন এবং তারা বলছেন যে যেহেতু পুরো বছর জুড়ে তাদের কর্মব্যস্ত থাকতে হয়, সেই সময় ঈদের যে টানা ছুটিগুলো মেলে, সেই টানা ছুটিতে কক্সবাজার তাদের প্রথম পছন্দ এবং এখানে এসে পুরো বছরে নতুন করে শুরু করার একটি তারা নতুনভাবে শুরু করতে পারেন সেই বিষয়টি বলছে। তবে আমরা লক্ষ্য করছি কক্সবাজারে এখন বৈরী আবহাওয়া। একদিকে লাইফগার্ড কর্মীরা আসলে প্রতিনিয়ত চেষ্টা করছেন যে যারা সমুদ্র স্নানে গোসল করছেন তাদেরকে আসলে সতর্ক করার জন্য। আমরা লক্ষ্য করেছি সমুদ্র সৈকতে লাবণী, সুগন্ধা এবং কলাতলি 3টি পয়েন্টে 3টি টাওয়ার রয়েছে। সেই 3টি টাওয়ার থেকে প্রায় 12 জন লাইফগার্ড কর্মী প্রতিনিয়ত আসলে তারা টহল দিচ্ছে এবং তারা বাঁশি দিয়ে কিংবা মাইকিং করে মানুষজনকে সরে যাওয়ার যে কার্যক্রম সেটি পরিচালনা করছে। তবে জেলা প্রশাসন যেটি বলছে, যেহেতু কক্সবাজারে সমুদ্র স্নান করতে গিয়ে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, তারই প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসনের 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাশাপাশি একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং যারা বীজকর্মী আছে তাদেরকে দিয়ে মাইকিং করাচ্ছেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেই জন্য ব্যবস্থা নেওয়ার। তবে আমরা লক্ষ্য করছি এখানকার যারা যেহেতু বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছেন, সেই ক্ষেত্রে কক্সবাজারের যে সৈকত পাড়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারা সবচেয়ে বেশি খুশি। তারা বলছেন যে পর্যটক আসাতে তাদের যেখানে আয় গত কয়েকদিন আগে 500 কিংবা 200-300 টাকা ছিল, সেই জায়গায় এখন প্রতিদিন তারা সমুদ্রে পর্যটক যারা আসছেন তারা ছবি তুলছেন বা বিচ বাইকে চড়ছেন, আবার অনেকে শামুক ঝিনুক কিনছেন, সেই জায়গায় তারা 2000 থেকে 10,000 টাকার বেশি তারা আয় করছেন, যার কারণে তারা পরিবার পরিজন নিয়ে তারা খুব ভালোভাবে চলতে পারছেন সেই বিষয়টি বলছে। আমরা যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। পর্যটন ব্যবসায়ীরা বলছে কক্সবাজারে পর্যটন ব্যবসা চাঙ্গা হওয়াতে এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারা খুব ভালো রয়েছেন এবং হোটেল মোটেল ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন তারা যে কাঙ্ক্ষিত পর্যটকের আশা করেছিলেন সেই কাঙ্ক্ষিত পর্যটক কক্সবাজারে আগমন ঘটেছে এবং তারা যে কাঙ্ক্ষিত যেভাবে চেয়েছিল তার চেয়ে বেশি পর্যটক কক্সবাজারে আগমন হয়েছে সেটি বলছে। আমরা যেটি বলতে পারি গত 5 দিনে কক্সবাজারে 5 লাখের কাছাকাছি পর্যটক আগমন হয়েছে, যেটি পর্যটন ব্যবসায়ীরা বলেছে। তবে আগামী 2-1 দিন বৃহস্পতি, শুক্র এবং শনি আরও এই 3 দিনে প্রায় 4 লাখের মতো পর্যটক কক্সবাজারে আগমন ঘটতে পারে সেই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। তবে তারা যেটি বলছে প্রশাসনকে বারবার দাবি জানাচ্ছে যেহেতু এখন সাগর উত্তাল, সেই ক্ষেত্রে যাতে সমুদ্র স্নানে দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার একটি দাবি জানিয়েছে। তো কক্সবাজারে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি সিলেটে, রয়েছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির।
আমি এই মুহূর্তে আছি সিলেটের লাক্কাতুরা চা বাগান। এই চা বাগান দেশের প্রাচীনতম একটি চা বাগান। যারা পর্যটকরা এই 5 দিন ধরে সিলেটে বেড়াতে আসে তারা বিভিন্ন জায়গা সাদা পাথর, রাতারগুল, বিছনাকান্দি কিংবা অন্যান্য জায়গা বেড়ানো শেষ করে বিকেল বেলাটা এসে এই চা বাগানে এসে কিছু সময় কাটিয়ে নেয়। বলে রাখা প্রয়োজন যে দেশের যে 168টি চা বাগান রয়েছে তার মধ্যে 137টি বাগান সিলেটে রয়েছে এবং সে কারণে যারা পর্যটক সিলেটে আসেন বেড়াতে এই তাপদাহের মধ্যে এই কদিন ধরে প্রচন্ড তাপদাহ, আজকে 36 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, গতকালকে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস ছিল। এই গরমের মধ্যে সাদা পাথর, বিছনাকান্দি, জাফলং, রাতারগুল সমস্ত জায়গা বেড়ানো শেষ করে বিকেল সময়টা এসে এই বাগানগুলোতে কিছু সময় কাটিয়ে নেন তারা। আমরা কদিন ধরে এই অবস্থায় দেখেছি এবং যত বিকাল হচ্ছে যত সন্ধ্যা হচ্ছে ঝাঁকে ঝাঁকে পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে আসছে। এই মুহূর্তে যদি বলি, যারা আমরা বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছে। প্রথম দিন আমরা দেখেছি ঈদের দিন এবং ঈদের পরের দিন স্থানীয় যারা দর্শনার্থী ছিলেন সিলেট নগরী বা আশপাশ এলাকা বা আশপাশ জেলার, কিন্তু এখন যারা আসছেন তারা কিন্তু সিলেটের বাইরে যে সমস্ত জেলা থেকে সিলেটে বেড়াতে আসছেন তারাই কিন্তু এখন এই মুহূর্তে এই বাগানে বা চা বাগানগুলোতে বেড়াতে আসছেন। সিলেটে আসবে আর চা বাগান দেখে যাবেন না পর্যটক, তা তো হতে পারে না। তাই চা বাগানগুলো একটু স্পর্শ করে দেখছেন এবং এবার রেকর্ড সংখ্যক পর্যটক সিলেটে এসেছেন এমনটি বলছেন বিভিন্ন হোটেলের মালিকেরা। হোটেল মোটেল রিসোর্টের যে ওনার গ্রুপ রয়েছে তারা দাবি করেছেন যে এই বছর তারা আশা করছেন এখন পর্যন্ত এই যে ছুটিটা শেষ হওয়া পর্যন্ত 5 লাখ পর্যটক এখানে বেড়াতে আসবে। তেমনটি আমরা দেখেছি প্রত্যেকটা হোটেল রিসোর্ট এবং সবকিছু বুকিং করা বা কোথাও কোনো খালি নেই, কোনো খালি জায়গা নেই, সব জায়গায় ভালো অবস্থা আছে। শুধুমাত্র তাদের ব্যবসা নয়, এই পর্যটকদেরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যবসা, পরিবহন ব্যবসা, ছোট ছোট যারা হকার রয়েছে, বিভিন্ন টংঘর রয়েছে, বিভিন্ন নৌকা রয়েছে, যেমন সাদা পাথর সহ বিভিন্ন জায়গায় যেতে নৌকার প্রয়োজন পড়ে। সবকিছু মিলে বলা যায় যারা এই পর্যটন সেক্টরের সাথে জড়িত আছে প্রত্যেকে কিন্তু একটি ভালো অবস্থান আছে। আমরা এই জায়গা সহ বিভিন্ন জায়গায় দেখেছি ফটোগ্রাফাররা আছে, তারাও কিন্তু বেশ উৎফুল্ল অবস্থায় আছে, কারণ ব্যবসা ভালো হলে সবার মনের ভিতরে একটি চাঙ্গা ভাব আমরা লক্ষ্য করতে পারি। এখানে এসে দেখেছি বা সাদা পাথর কিংবা অন্য জায়গায় যারা ফটোগ্রাফার আছে তারা কিন্তু ভালোই ব্যবসা করছেন এবং পর্যটকরা যারা আসছেন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এখানে বেড়ানোর পরিবেশ তারা পেয়েছেন। বিশেষ করে ঈদের দিন থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি দেখা নেই, যার কারণে রোদ বা গরম বেশি থাকলেও যদি বৃষ্টি না থাকে তাহলে ঘোরাফেরা বা বিভিন্ন জায়গা দেখার মধ্যে একটা আলাদা বাড়তি আনন্দ থাকে। সেই আনন্দটি উপভোগ করছেন সবাই এবং এই উপভোগ চলবে আগামী দিনগুলোতে। মোটামুটি বলা যায় এই মুহূর্তে পর্যন্ত যদি বলি, পর্যটক যারা সিলেটে এসেছেন তারা শান্তিপূর্ণ পরিবেশে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তারা এই ঈদের সময়টি কাটিয়ে নিচ্ছেন। মোটামুটি এই ছিল সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে পর্যটকদের আনাগোনার সবশেষ খবর। ঈদ আনন্দের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ, গরমে অতিষ্ঠ নগরবাসী। আবহাওয়াবিদ বলছেন এমন তাপপ্রবাহ থাকবে আরও 2 দিন। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। রোববারের পর ভারী বৃষ্টি শুরু হলে কমবে তাপমাত্রা। রৌদ্রোজ্জ্বল ঝকঝকে দিন, তবে প্রচণ্ড গরমে বাইরে বের হওয়া কঠিন। গরমে অতিষ্ঠ নগরবাসী। ঈদের ছুটিতে রাজধানী এখনো ফাঁকা, তবে জীবিকার তাগিদে যাদের রাস্তায় বের হতে হয় তাদের এ গরমে সীমাহীন কষ্ট। তাই গাছের ছায়ায় দাঁড়িয়ে কেউ বা পথের ধারে শরবতের স্বাদ নিয়ে এ গরমে একটু স্বস্তি খোঁজেন। প্রচুর গরম, গরমে গাড়ি চালানো খুব কষ্ট। যখন মনে করেন আপনার বেশি গরম লাগে, টিকতে পারি না, তখন গাছের ছায়ার নিচে আসি, তখনও গাছের ছায়ার নিচে বাতাস থাকে না, খুব গরম। গরমের জানি তো থাকা যায় না, কষ্ট করে চলাচ্ছি। এদিকে ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে গরমে বিপাকে পড়েন অনেকে। শিশুদের অসুস্থতার কথা ভেবে না ঘুরেই বাড়ি ফিরে যান কেউ কেউ। অনেক গরমে যে বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। বাচ্চাদের নিয়ে আসছিলাম ঘুরতে, গরমে এখন অতিষ্ঠ। বাচ্চাদের নিয়ে আসলে অনেক ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু এত গরমে বাচ্চা মানুষ তো এটা সহ্য করবে না, আমরা বড়রাই করতে পারছি না। ঘুরতে আসছি কিন্তু গরমের জন্য পিপাসা লাগতেছে, কষ্ট হচ্ছে। আমি ফ্যামিলি নিয়ে বের হয়েছিলাম, তো এর তো প্রচুর পরিমাণ গরম, আমি অর্ধেক পথে থেকে আবার বাসায় ফিরে গেছি। আবহাওয়াবিদ জানান সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আরো 2 দিন থাকবে তাপপ্রবাহ। আগামী রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ। যেহেতু এখন বর্ষাকাল,
বর্ষাকালে যে বৃষ্টি হওয়া দরকার টানা ওই রকম বৃষ্টি নেই। এখন অনেক জায়গায় হয়তো একবার বা দুইবার বৃষ্টি হয়, এই বৃষ্টিতে ওইভাবে তাপমাত্রা কমবে না। এটা আসার জন্য আমরা আরও 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে এবং ইতিমধ্যে কিছুটা মৌসুমী সক্রিয়তা পেয়েছে, বিশেষ করে আপনার চট্টগ্রাম ডিভিশন এবং সিলেট ডিভিশনে। আগামী কয়েকদিন দেশের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া 15 জুনের পর থেকে বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কিছুটা কমবে বলেও আশা করা হচ্ছে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। পাবনায় দোকান থেকে ফল কেনার সময় কাভার্ড ভ্যান চাপায় মা মেয়ে সহ 3 জন মারা গেছেন, আহত হয়েছেন 1 জন। সকালে ঈশ্বরদীর মুন্নার মোড়ে লিচু বিক্রি করছিলেন আনিসুর রহমান। স্ত্রী সন্তান নিয়ে কুষ্টিয়া থেকে নাটোর যাওয়ার পথে আনিসুরের দোকানের সামনে মোটর সাইকেল থামিয়ে লিচুর দরদাম করছিলেন বিজিবির সাবেক সদস্য মফিজুল ইসলাম। হঠাৎ দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান মফিজুল সহ 4 জনকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে লিচু বিক্রেতা ও মফিজুলের স্ত্রী সন্তানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পদ্মা সেতুর কাছাকাছি ভাটিতে থাকা কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ সহ আশপাশের এলাকার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। এছাড়া নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনে সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহযোগিতা নেওয়া হবে। শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনে এসে একথা জানালেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা। ঈদের দিন গত 7 জুন তীব্র স্রোতে ধসে পড়ে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 250 মিটার অংশ। ইতিমধ্যে ধসে যাওয়া অংশের সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বুধবার ওই স্থান পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, পদ্মা সেতুর কাছাকাছি ভাটিতে থাকা কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ সহ আশপাশের এলাকার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। ডিজাইন লাগবে, এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা সরকারে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব। যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো দেয়, আমরা তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করব। আর সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা নেওয়া হবে। ড্রেজারগুলোকে দখল নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। গত 10 বছরের পানির গতি প্রবাহ দেখবেন, নদীর স্রোতে এই অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে, তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করব। পদ্মা সেতুর আশপাশে জেগে ওঠা চর খনন করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করতে পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান 2 উপদেষ্টা। সময় সংবাদ, শরীয়তপুর। আগের বছরের তুলনায় এবারের ঈদে পশু কোরবানির পরিমাণ কমেছে 13 লাখ। এর পেছনে রাজনৈতিক পট পরিবর্তন ও মূল্যস্ফীতির প্রভাব দেখছেন ব্যবসায়ীরা। কম কোরবানির কারণে পূরণ হয়নি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রাও। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী পশু কোরবানি হয়েছে 91 লাখের কিছু বেশি। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে পশু কোরবানি শুধু ধর্মীয় নয়, এর সঙ্গে জড়িত অর্থনৈতিক বিষয়ও। দেশে চামড়ার যোগানের 60% আসে কোরবানি থেকে, যা চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন ও রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এবারের ঈদে গত বছরের তুলনায় কম পশু কোরবানি হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, দেশে মোট 91,36,734টি পশু কোরবানি হয়েছে, যা গেল বছর ছিল 1,08,918টি, যার প্রভাব পড়েছে চামড়া সংগ্রহে। যতটুকু খোঁজখবর নিয়েছি সেখানে আমরা দেখেছি প্রায় 15 থেকে 20% কোরবানি কম হয়েছে। সেই ক্ষেত্রে যে হয়তো 80 থেকে 85 লক্ষ পিস চামড়া আমরা এবছর সংগ্রহ করব। পশু কোরবানি কম হওয়ার পিছনে অবিকৃত পশুর কথা তুলে ধরেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সংস্থাটি হিসাব করে দেখেছে, এবছর 33,10,000-এর মতো কোরবানির পশু অবিকৃত ছিল। মূল্যস্ফীতি ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে কোরবানিতে। 24-এর চিত্র 25-এর চিত্র এক না। লোকগুলো দেশে নাই এবং উপরন্তু ঘাপটি মেরে আছে। যারা 5টা গরু দেওয়ার কথা সে একটা দিছে। এবারের ঈদুল আজহায় সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে, আর বরাবরের মতোই সবচেয়ে বেশি পশু কোরবানি হয় ঢাকায়। এরপরেই আছে চট্টগ্রাম বিভাগ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এলডিসি উত্তরণের প্রস্তুতি হিসেবে বাজেটে কমছে নানা খাতে কর সুবিধা।
এতে হ্রাস পাবে স্থানীয় শিল্প সুরক্ষা। সক্ষমতা না বাড়িয়েই বাজেটে এমন প্রস্তাবের সমালোচনা ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের। তাদের শঙ্কা, এই পদক্ষেপ শিল্পগুলোকে দুর্বল করবে, কমে যাবে কর্মসংস্থান, বাড়বে বেকার জনগোষ্ঠী। সক্ষমতা বাড়াতে কর আহরণে সুশাসন বৃদ্ধির তাগিদ। ফরহাদুর রহমানের রিপোর্ট। এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ব বাণিজ্যে বিভিন্ন সুযোগ হারাবে বাংলাদেশ। পাশাপাশি নিজস্ব শিল্প সুরক্ষায় যে আগ্রাসী শুল্ক আরোপ করা আছে তা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনতে হবে। এর অংশ হিসেবে প্রস্তাবিত বাজেটে 5% পণ্যে আমদানি শুল্ক কমানোর ঘোষণা এসেছে। এছাড়াও বিভিন্ন খাতে করা হয়েছে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব। বাজেটে এমন উদ্যোগের বিপরীতে উদ্বিগ্ন স্থানীয় উৎপাদকরা। তাদের দাবি, শুল্ক সুবিধা তুলে দিলে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় চাপে পড়তে পারে দেশীয় শিল্প খাত। মেশিন তৈরি করব, ওটা যদি আমার 30 থেকে 40% ভ্যাট ট্যাক্স দিতে লাগে, তা আমি তো অন্য দেশের সাথে কম্পিটিশন করে পারবো না। অথচ সেম মেশিন আপনি যদি বাইরের থেকে নিয়ে আসেন 2% ট্যাক্স দিয়ে আপনি আনতেছেন, আর এই মেশিন যদি আমি তৈরি করি আমাদের 30% ট্যাক্স দিতে লাগতেছে, তা আমার তো কস্টিং আসবে না। চায়নাতে যিনি যে একটা জিনিস যখন প্রডিউস করছেন তার যদি র ম্যাটেরিয়ালের উপরে যদি ট্যাক্স না থাকে, তার ইনপুটের উপরে যদি ট্যাক্স না থাকে, তাহলে আপনার তার উৎপাদন খরচ আমার থেকে কম হবে। কিন্তু আমার যদি উৎপাদন খরচ যদি আমার উপকরণের উপরে বেড়ে যায়, তাহলে কিন্তু আসলে আমাদের খরচ কমানোর কোনো সম্ভাবনা থাকছে না। এই পার্সপেক্টিভে আমি মনে করি যে স্থানীয় শিল্পের যে উপরে যেই প্রোটেকশনটা দেওয়া হয় সেটা সরিয়ে নেওয়াটা কোনোভাবেই উচিত হবে না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে উৎপাদিত হয় এমন বিদেশি পণ্যের শুল্ক কমানোর প্রস্তাবে এই সংশ্লিষ্ট শিল্প প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। কর অবকাশ সুবিধা না বাড়ানো ও শুল্ক হ্রাসে স্থানীয় শিল্পের সুরক্ষা কমছে বলে মনে করছেন তারা। আমার মূল লক্ষ্য থাকবে বা উচিত হচ্ছে আমার দেশি শিল্পকে সুরক্ষা দেওয়া। কারণ আমার দেশি বিনিয়োগ যদি না হয়, দেশে যদি উৎপাদন না হয়, দেশের মানুষ যদি কর্মসৃজন না হয়, বেসরকারি খাত যদি বসে যায়, হয়ে যায়, তাহলে আমি ওই অন্য কোনো কিছু আর পাবো না। আগের সরকারের ধারাবাহিকতায় এলডিসি উত্তরণে নেয়া পদক্ষেপগুলো বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতায় স্থানীয় শিল্পগুলো যথেষ্ট প্রস্তুত কিনা সেই প্রশ্ন রয়েছে সংশ্লিষ্টদের মাঝে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে। এরই মধ্যে কক্সবাজার উপকূলে নোঙর করা ট্রলারে ফিরেছে অনেক জেলে। তবে সরকারি নিষেধাজ্ঞা শেষ হলেও এবার প্রাকৃতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জেলেরা। তাই সাগরে অনেক ট্রলারই যাচ্ছে না বলে জানিয়েছে জেলা ফিশিং বোট মালিক সমিতি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরে মাছ শিকারে সরকারি 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার মধ্যরাতে। এর আগেই কক্সবাজার উপকূলে ফিরতে শুরু করেছেন শত শত জেলে। উপকূলে নোঙর করা ট্রলারে পার করছেন ব্যস্ত সময়। জাল, আপনার এই বরফ, এই তেল, পানি, বাজার সানি, এগুলো নিয়ে আমরা সাগরে যাবো। সাগরে যেতে পারলে আমরা খুশি। বন্ধ যখন করছে, এখন ইনকাম শুরু হচ্ছে, আমাদের খুব আনন্দ লাগছে। এদিকে সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে এখন প্রাকৃতিক নিষেধাজ্ঞার মুখে পড়ছেন জেলেরা। কারণ নিষেধাজ্ঞা শেষের পরেই শুরু আষাঢ় মাস। তখন সাগর বৈরী থাকায় জেলেদের মাছ শিকারে পাঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ট্রলার মালিকরা। আষাঢ় মাসে জ্বর তুফান অনেক বেশি হয়ে থাকে। আমরা কি জীবনের ঝুঁকি নিয়ে কি আমরা এখানে সাগরে কিভাবে যাব? খুব ঝুঁকিতে আছি আমরা। এখন যাব, মাছ পাবো কিনা, মাছ কি রকম হবে। আমাদের 30% বোটেই মাছ ধরার প্রস্তুতি নিয়েছে, আর 70% বোট মাছ ধরার প্রস্তুতি নেয় নাই। যেহেতু আমাদের কালকে বন্ধ শেষ, এর একদিন পরে থেকে আষাঢ় মাস শুরু, তাহলে এটা প্রাকৃতিকভাবে এমনি সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যাবে। যার কারণে আমাদের এইবার বন্ধটা 58 দিন বন্ধটা আমরা এটাকে 88 দিন হিসাবে বা 90 দিন হিসাবে নিচ্ছি। কক্সবাজারে যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান রয়েছে ৬,৭৮৪টি, আর নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৬৫,০০০। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুন্সিগঞ্জের মীরকাদি মাছের আড়তে বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে ৩,৩০০ টাকা পর্যন্ত। এই আগুন দরের জন্য ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে। আর আড়তদাররা বলছেন, সরবরাহ বাড়লেও ঈদের ছুটিতে মাছের চাহিদা বেশি, তাই দর বেড়েছে। নাসির উদ্দিনের জন্য রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। হাকডাকে সরগরম মাছের আড়ত। ধলেশ্বরী নদী তীরের মীরকাদি মাছের আড়তে ইলিশের দাম উঠেছে কেজিতে ৩,৩০০ টাকা পর্যন্ত, যেটি সপ্তাহ ব্যবধানে বেড়েছে কেজিতে অন্তত ৬০০ টাকা।
এই অঞ্চলের সর্ববৃহৎ হাটে ইলিশ ছাড়াও তোলা হয় রুই, কাতল, পাঙ্গাস, আইড়, বোয়াল সহ নানা প্রজাতির তাজা মাছ। পাওয়া যায় হিমায়িত সামুদ্রিক মাছও, তবে সব মাছের দামই চড়া। এই জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। আমার মনে হয় যে সিন্ডিকেট হইতেছে, এই জন্য এই মাছের দামটা বেশি। এখন সাধারণ মানুষ তো খাওয়াটা অস্বাভাবিক হয়ে গেছে। আগুনের মতন মাছের দাম, এ তো সাধারণ মানুষ এই এত দামে মাছ কিনে খাওয়ার মতন সম্ভব না। যদিও আড়তদাররা অভিযোগ অস্বীকার করে বলছেন সরবরাহের পাশাপাশি চাহিদাও বেশি, তাই দর চড়া। ঈদ বাজার জেলারা সব জেলার গাঙ্গে নামে নাই। মাছের দাম যেমন কাস্টমার বেশি আর কি। অন্তরিত ছুটি শেষ হয় নাই, ওই ঢাকা শহরের মানুষ তো আমাকে দেশে পড়ছে, হেরা কিনা খাইতেছে, এই জন্য মাছের দামটা একটু বেশি। মীর কাদিম আড়তে উপকূলীয় জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ আসে। শতাব্দী প্রাচীন এই হাটের 43 আড়ত ঘিরে 2 থেকে 3 ঘন্টায় প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সিঙ্গাপুরের বিপক্ষে সেরাটা দিয়েও জিততে না পারা দুর্ভাগ্যজনক। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা সমিতের সঙ্গে খেলতে পারা দারুণ অভিজ্ঞতা। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে ঢাকা ছাড়ার আগে এমনটাই জানান ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের হয়ে খেলতে পেরেছি, এটা অনেক বড় প্রাপ্তি। সিঙ্গাপুরের বিপক্ষে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে জয়ের জন্য চেষ্টা করেছি, তবে শেষ পর্যন্ত জিততে পারিনি, এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশ দলে হামজা ভাই, সমিত ভাইয়ের সঙ্গে খেলতে পারা দারুণ অভিজ্ঞতা। তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। এখনো বাছাইয়ে ভালো সুযোগ আছে আমাদের। আশা করছি পরের ম্যাচগুলোতে আরো ভালো করতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে লন্ডন সংলাপে প্রধান উপদেষ্টা। ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ উপস্থাপন। নির্বাচনের সময় নিয়ে বিতর্কের অবসান হতে পারে ডক্টর ইউনূস ও তারেক রহমান বৈঠকে। দেশের রাজনৈতিক সংকট সমাধানে দুপক্ষকেই ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। এবং রাজধানীতে জনসমাগম বাড়লে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। হাসপাতালে সীমিত পরিসরে পরীক্ষার সিদ্ধান্ত অধিদপ্তরের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।